1981 সালের মে মাস, সদ্য স্বাধীন হওয়া একটি দেশ যখন চরম অভাব আর অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই স্বাধীন বাংলাদেশের আকাশে ঘনিয়ে আসে এক ভয়ঙ্কর কালো মেঘ। দিনটি ছিল 30শে মে। চট্টগ্রামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মুষলধারে বৃষ্টি, সাথে চারপাশ কাঁপিয়ে বইছিল কাল বৈশাখীর দমকা হাওয়া। কালঘাম আর রক্তে ভেজা সেই ভয়াল রাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত চট্টগ্রামের সার্কিট হাউসের খুটখুটে অন্ধকারের বুক চিরে হঠাৎই গর্জে উঠেছিল ঘাতকের চাইনিজ এসএমজি। আর সেই সক্রিয় অস্ত্রের টানা 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই কালো রাতের ভয়ঙ্কর ও লোমহর্ষক সত্য নিজ মুখে স্বীকার করে নিল খোদ ঘাতক মেজর মোজাফফর। কেন সে নিজের হাতে দেশের জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে শহীদ করেছিল? দীর্ঘ 40 বছর সে কোথায় ছিল, কিভাবে নিজেকে লুকিয়ে রেখেছিল? এর নেপথ্যে কি কেবলই উগ্র বামপন্থী আদর্শের ক্ষোভ ছিল, নাকি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র? জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ও রহস্যময় এই অধ্যায়ের আদ্যপান্ত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনা শুরু 1981 সালের 30শে মে রাতের একেবারে শেষ প্রহরে। চারপাশ সুনসান নীরবতায় ঢাকা। বৃষ্টির একটানা শব্দ আর বাতাসের গর্জন ছাড়া বাইরে আর কোনো কোলাহলই নেই। এমন সময় চট্টগ্রামের নির্জন রাস্তায় এসে থামল সেনাবাহিনীর কয়েকটি পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। সার্কিট হাউসের পাহারায় থাকা পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যরা তখন সারাদিনই ডিউটি এবং ঝড় বৃষ্টির ক্লান্তি নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাঁধে থাকা রকেট লঞ্চার থেকে ছোড়া হলো প্রথম গোলা। লক্ষ্যভ্রষ্ট সেই রকেটটি সার্কিট হাউসের ছাদের একাংশে মুহূর্তে উড়িয়ে দিয়ে এক বিকট শব্দ তৈরি করলো। পরক্ষণে আরেক মেজর লঞ্চার থেকে ধেয়ে আসা দ্বিতীয় আঘাতটি সরাসরি আছড়ে পড়ল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর পরপরই শুরু হলো বৃষ্টির মতো সাব মেশিন গানের গুলি শব্দ। আক্রমণকারীদের মূল লক্ষ্যই ছিল পাহাড়ে থাকা পুলিশ ও পিজিআর সদস্যদের মনে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করে তাদের পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়া। আকস্মিক এই ভয়াবহ হামলায় প্রহরীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। তীব্র প্রতিরোধের চেষ্টা করলেও ভারী অস্ত্রের সামনে তা বেশিক্ষণ টেকেনি। অনেকেই বাধ্য হয়ে অস্ত্র ফেলে মাটিতে শুয়ে পড়েন, কেউ কেউ অন্ধকারের বুকে হেঁটে জীবন বাঁচানোর চেষ্টা করেন। পিজিআর সদস্যরা মূল ভবনের দরজা থেকে পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেও আক্রমণকারীদের বুলেটের বৃষ্টির সামনে নিমিষে স্তব্ধ হয়ে যায় সেই প্রতিরোধ। পুরো সার্কিট হাউস এলাকা পরিণত হয় এক মৃত্যুপুরীতে। ততক্ষণে রকেট লঞ্চার আর বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। প্রাথমিক বিভ্রান্তি কাটিয়ে তিনি যখন বুঝতে পারলেন এগুলো কোনো সাধারণ শব্দ নয়, বরং গোলাগুলির আওয়াজ, তখন সামরিক গোয়েন্দাদের সেই সতর্ক বার্তার কথা তার মনে পড়ে যায়, যারা তাকে এই সফরে আসতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি ছিলেন নির্ভীক। পরিস্থিতি বুঝতে ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে তিনি নিজ কক্ষের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। সামনেই মেজর মোজাফফরের নেতৃত্বে দাঁড়িয়েছিল একদল সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্য। ঠিক সেই মুহূর্তে জিয়া কোথায় বলে পাগলের মতো চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে এক যুবক। রাষ্ট্রপতি কোনো কিছু বুঝে ওঠার বা তাদের শান্ত করার আগে ওই যুবকের হাতে থাকা চাইনিজ এসএমজি গর্জে ওঠে। এক নিমেষেই ম্যাগাজিনের 28টি বুলেট ঝাঁঝরা করে দেয় রাষ্ট্রপতির বুক, পেট আর মুখমণ্ডল। হ্যাঁ, এই ঘাতক যুবকটি ছিলেন মেজর মোজাফফর। পাশে থাকা অন্য সেনারা চমকে উঠে বলে, কি করলেন? কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এক ঝাঁক বুলেটের প্রচন্ড আঘাতে রাষ্ট্রপতির নিথুর দেহটি পেছনের দেয়ালে ধাক্কা খেয়ে কাঠের মেঝেতে লুটিয়ে পড়ে। চোখের পলকে তার পরিহিত সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে যায়। চিরতরে নিভে যায় বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন প্রদীপ। কিন্তু কেন এই নির্মম হত্যাকাণ্ড? অনেকেই হয়তো জানেন না, জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল তৎকালীন ভারতীয় এস্টাবলিশমেন্ট। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি খাল খনন কর্মসূচি ও শিল্পায়নের মাধ্যমে যে বিপ্লবের ডাক দিয়েছিল, তা সাধারণ মানুষের মনে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তিনি অত্যন্ত সুকৌশলে এবং সাহসিকতার সাথে দেশের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনেন।
1971 সাল পরবর্তী ভারত ও সোভিয়েত ইউনিয়নের একচ্ছত্র প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে চীন, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি করে রেমিটেন্সের যে বিশাল বাজার আজ আমরা দেখছি তা গোড়াপত্তন তিনি করেছিলেন। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করে সমানতালে এগিয়ে নিতে তার মস্তিষ্ক প্রসূত সার্ক গঠনের উদ্যোগ দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছিল। ভারত বুঝতে পেরেছিল জিয়াউর রহমান বেঁচে থাকলে এই অঞ্চলে তাদের একক খবরদারি আর খাটবে না। ইতিহাসবিদ ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রচ্ছন্ন সম্মতিতে এই বিদ্রোহী সেনাদের ব্যবহার করে জিয়াকে সরানোর মাস্টার প্ল্যান তৈরি করেছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী সুব্রামিয়াম স্বামীও পরবর্তীতে প্রকাশ্যে দাবি করেছিলেন যে প্রধান আর এনকাও এবং শঙ্কর নায়ার এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে সরাসরি যুক্ত ছিলেন। অন্যদিকে ঘাতক মুজাফফররা ছিল উগ্র বামপন্থী মার্কিস্ট লেনিনিস্ট আদর্শের অনুসারী। কর্নেল তাহিরের মন্ত্রী দীক্ষিত এই বিভ্রান্ত গোষ্ঠী চেয়েছিল বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা তো কোনো কাল্পনিক বা উটোপিয়ান কমিউনিজম ছিল না, ছিল পাকিস্তানি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। মূলত জিয়ার প্রতি তাদের সেই অন্ধ রাজনৈতিক ক্ষোভ আর ভারতীয় গোয়েন্দা সংস্থার সুদূর প্রসারী ইন্ধন, এই দুইয়ের মারাত্মক মিলেমিশে রচিত হয়েছিল সেই কালো রাতের ব্লুপ্রিন্ট। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে সবার চোখের আড়ালে নিজেকে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রেখেছিল এই ঘাতক মুজাফফর। কখনো ছদ্মবেশে, কখনো বা ক্ষমতার পালা বদলের সুযোগ নিয়ে সে রাষ্ট্রের নাকের ডগায় দিব্যি ঘুরে বেরিয়েছে। কিন্তু পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা সন্ধান পান এই পলাতক ঘাতকের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বেঞ্চে মুজাফফরের মামলাগুলোর শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তদন্তে সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মুজাফফর হোসেনের গভীর সংযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, 2007 সালে বহুল আলোচিত 111-এর রূপকারদের সাথেও তার যোগসাজশ ছিল। মাসুদ উদ্দিন চৌধুরীর পিএর কল রেকর্ড ঘেটে জন ছদ্মনামের একজন ব্যক্তির খোঁজ মেলে। অনেক খোঁজাখুঁজির পর যখন এই জনকে বনানী ডিওএইচএস এর একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়, তখন বেরিয়ে আসে সেই হাড় হিম করার সত্য। এই জনই হলেন জিয়াউর রহমানের ঘাতক মেজর মুজাফফর। ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড আজও এক রক্তাক্ত বেদনা বিধুর এবং কলঙ্কজনক অধ্যায়। দীর্ঘ 4 দশক পর ট্রাইব্যুনালের কাঠ গড়ায় উঠে আসা ঘাতক মেজর মুজাফফরের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি হয়তো সেই ঐতিহাসিক ট্র্যাজেডির পেছনে সব অজানা সত্য উন্মোচন করল। উগ্র বামপন্থী আদর্শ, 1-11-র নেপথ্যের ছক আর বিদেশি শক্তির এই ভয়ঙ্কর নীল নকশাকে আপনি কিভাবে দেখছেন? ঘাতক মুজাফফরের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই অজানা সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দেশের রাজনীতি, ভূ রাজনীতি ও ইতিহাসের এমন সব রুদ্ধশ্বাস ও অনুসন্ধানী খবরের আসল সত্য সবার আগে জানতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।